অংশীজনের মতামতের ভিত্তিতেই আইসিটি আইনের খসড়া, বললেন আসিফ নজরুল। বাদ পড়েছে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান। স্বাধীনতার ৫৩ বছরেও বিচার বিভাগ পৃথক না হওয়ায় আইনজ্ঞদের ক্ষোভ, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ। আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত জনগণের, বললেন ফখরুল। ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক থাকার আহ্বান খসরুর। এবং সায়েন্স ল্যাবে ২ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩৬, বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে ভর্তি। পুলিশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। আইসিটি আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে খসড়াটি প্রণয়নে আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় কোনো প্রকার উস্কানির শিকার না হয়ে শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা আমরা একটু অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্ট করা আইন উপদেষ্টা এতে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়ায় রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দিলেও শাস্তির বিধান রাখা হয়েছে। একই সাথে ৩ বাহিনীকেও বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে। আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম, আইনের অ্যামেন্ডমেন্ট, সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এ সময় কোনো প্রকার উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে। আর আলোচনার মাধ্যমে তাদের দাবি দেওয়া ও সমস্যা সমাধানের কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ, যে আসেন আপনারা কথা বলে এগুলো আপনারা চাইলে এটা সমাধান করতে পারি। সরকার এই ব্যাপারে খুবই রিসেপটিভ আছেন, ওপেন আছে। সব বিষয় শিক্ষার্থীদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বানও জানান তিনি। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। মুভি বর্ষ উদযাপনের জন্য ২০২৪-২৫ অর্থবছরের জন্য বরাদ্দকৃত বাজেট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাজনৈতিক দলের অপরাধ বিচারের সুপারিশের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে এসব ছাড়াও অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য আইন কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত, জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। একটা মামলার প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারেন। সৃজনশীলতার বিকাশ ঘটে দেশে, এমন শিক্ষা ব্যবস্থায় জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কেবল চাকরি প্রার্থী তৈরি হচ্ছে, এটা কাম্য নয়। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি আরও বলেছেন, তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়ছে, এটি সমস্যা তৈরি করবে। দুই প্রজন্মের মধ্যে ধ্যান ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে। ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার জুলাই আগস্ট গণহত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোরও আদেশ দেন বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ছিলেন আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা। আর এনটিএমসির ডিজি জিয়াউল আহসানকে তিনি তুলনা করেন বসনিয়া হার্জেগোভিনিয়ার কসাই কারোতজিচের সঙ্গে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ৭ পুলিশ ও ১ সেনা কর্মকর্তাকে। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ বাকিরা। এরপর তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের মদতে যে হত্যাযজ্ঞ চালানো হয় তা আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, পুলিশকে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করার অপরাধ তারা সংগঠিত করেছেন। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস চেয়েছিলাম, আদালত ১ মাস সময় দিয়েছেন। গুম খুনের জন্য এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই খ্যাত রাদোভান কারাতজিচের সঙ্গে তুলনা করেন তিনি। বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। জিয়াউল আহসান আয়নাঘর নামে কিছুই সৃষ্টি করেননি বলে দাবি করেন তার আইনজীবী। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। প্রিজন ভ্যানে তোলার সময় জিয়াউল আহসান বলেন একই কথা। আর বিচার কার্যক্রম চলাকালীন কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আর আসামি পক্ষ জামিন আবেদন করলেও তা বাতিল করেন আদালত। এদিকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। স্বাধীনতার পর মোট ৪৬ দফায় বিচার বিভাগ পৃথকীকরণে পদক্ষেপ নেওয়া হলেও আজও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজ্ঞরা। বুধবার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তারা এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন। বিচারহীনতার সংস্কৃতির কারণে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছিল বলেও উল্লেখ করেন আলোচকরা। এমআর আসাদের রিপোর্ট। বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে রাজনৈতিক দলগুলো উচ্চকিত থাকলেও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়নি। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে একটি মানবাধিকার সংগঠন, যেখানে বিচার বিভাগের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন আইনজ্ঞরা। But the respect of the people for the judiciary has been on the wane, has been on the decline. ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগের ব্যর্থতা জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষকে যুক্ত করেছে বলে উল্লেখ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির। বিচারহীনতা কাকে বলে এবং বিচারহীনতা কতটা নির্মম হতে পারে তার প্রতিফলন ছিল যখন ছাত্রদের সাথে সাধারণ মানুষ এক হয়েছিলেন। পরিস্থিতিটা এখন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন
এবং প্রত্যেকটি মানুষ যে সমস্ত ভোগান্তির মধ্যে আছে সে ভোগান্তিটা তারা নিজেরা উপলব্ধি করে প্রত্যেকটি ব্যবস্থা নেবেন। বিচার বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় নানা বৈষম্য তুলে ধরেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ। সাবঅর্ডিনেট জুডিশিয়ারির বিচারকরা অবসর গ্রহণ করছে 59 বছর বয়সে, আর হায়ার জুডিশিয়ারির বিচারকরা অবসর গ্রহণ করছে হচ্ছিল 67 বছর বয়সে। 8 বছরের এত ব্যাপক ব্যবধান পৃথিবীর কোথাও নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও নাই, পাকিস্তানেও নাই। সংবিধানের 16টি সংশোধনীতে রাষ্ট্রের চেয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা বেশি ছিল বলে জানান সাবেক বিচারক মাজদার হোসেন। মির্জা গোলাম হাফিজ 46টা সভা করেছিল দিদেন মিনিস্টার, বিচার বিভাগ কিভাবে পৃথক করা যায় পারেননি। আব্দুল মতিন খসরু সহ আওয়ামী লীগের ইউসুফ সাহেবেরা বিচার বিভাগ পৃথকী করার জন্য বিল এনেছিলেন, কিন্তু কোনোটাই আলোর মুখ দেখেনি। প্রধান বিচারপতি পূর্ণ নিয়ন্ত্রণ না পেলে বিচারিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বলে মত দেন তিনি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী আইনের পূর্ণ প্রয়োগে যেন হস্তক্ষেপ না হয় সে ব্যাপারে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। বুধবার দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেছেন। সংস্কারের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিতের সুযোগ রাখার পরামর্শের কথাও জানান সচিব। আর কমিশনকে ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়নি উল্লেখ করে লিখিত সুপারিশ চাওয়ার কথা জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। আইন কানুন বিধিবিধানে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো দূরীভূত করা দরকার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জনগণ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, আগামীতে কেউ যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অনেকেই স্বৈরাচারী শেখ হাসিনার অনুগত হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন উবায়দুল হক মারুফ। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণকে শিক্ষা উপকরণ এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাধা দিতে পারে না বিএনপি, তবে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এ নিয়ে বিএনপির অবস্থান ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না, সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে। এদিকে কুড়িগ্রামে উলিপুরে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, আবারও যাতে স্বৈরাচারী অপশক্তি ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে, প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যাতে সৃষ্টি না হয়, ক্ষমতার বন্টন হবে, ভারসাম্য রক্ষা করা হবে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। অন্যদিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার পেছনে সালমান এফ রহমানের ইন্ধনের অভিযোগ করেন রুহুল কবির রিজভী। কারাগারের ভিতরে সালমান এফ রহমান রাজার হালে আছেন এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করছে। তার তো প্রমাণ আমরা পাচ্ছি। আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে। এ সময় উপদেষ্টা নিয়োগে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা হয়তো নিয়োগ করবেন, কিন্তু একটু যাচাই বাছাই মনে হয় দরকার আছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩৬ জন আহত হয়েছে। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবে একটি
গুজবের জেরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩ ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনা সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মুদাসির আলীর সহায়তায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ৩৬ শিক্ষার্থী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে পুরো সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় মিরপুর রোডে যান চলাচল। সূত্রপাতটি হচ্ছে ঢাকা কলেজের যে সংঘর্ষশীল বাসটি রয়েছে, যেটা মতিঝিল হয়ে চলে, সেই বাসটিকে তারা সিটি কলেজে কিছু সংখ্যক পোলাপান হামলা চালানোর পর তারা তাদের মতো চলে গেছে, স্টুডেন্টরা ওইদিকে আছে। তারপর আজকে এসে আবার তারা শোডাউন দিছে, আমাদের কলেজে ভাঙচুর করছে। যখন পোলাপানা জানছে যে আমাদের বাসের গ্লাস ভাঙছে, আবার আমাদের কিছু স্টুডেন্ট ওখানে আহত হয়েছে, এই জন্য পর আমাদের এই যে ক্যাম্পাসের পোলাপান গেছে। তারপরে অনেকক্ষণ ধরে ঝামেলা হয়েছে, সেনাবাহিনী আসে পরে এটা কন্ট্রোল করছে। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ আমাদের রাস্তায় পিছু হটানোর জন্য বারবার সাউন্ড গ্রেনেড দেন, টিয়ার শেল নিক্ষেপ করছে। সংখ্যা অনেক বেশি, তো তাদের হাতে লাঠি সোটা ছিল, আমাদের বাসেও আঘাত করছে, তারা ছুরি দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করছে। এ নিয়ে সন্ধ্যায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আকম রফিকুল ইসলাম। শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনার সাথে সরাসরি জড়িত ও নির্দেশদাতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে 24 ঘন্টার মধ্যে এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। লিখিত বক্তব্যে সিটি কলেজকে বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেওয়া সহ 9 দফা দাবি জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 3 দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে ট্রাফিক পুলিশ। বুধবার প্রথম দিনে বিভিন্ন সড়কে চলাচল কমলেও খুব একটা কড়াকড়ি ছিল না। আদালতের নির্দেশে শ্রদ্ধা জানিয়ে চালকরা বলছেন, বিকল্প আয়ের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ হলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে সবাইকে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা এসেছে মঙ্গলবার। প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশার দাপট অনেকটাই কম দেখা যায়। গত কয়েকদিনে যাদের রিকশা আটক হয়েছে সেসব মালিক ও চালকরা জড়ো হয়েছেন ট্রাফিক কার্যালয়ে। রিকশা ফেরত না পেয়ে জানালেন তাদের কষ্টের কথা। 3 দিনের মধ্যে বললে তো 12 লক্ষ লোককে আপনার সামলা সম্ভব না। এগুলোর কোনো কাগজ করা লাগবে, এটা আয়ত্তে আনার লাগবে। এটা বন্ধ করা মানে অর্থ নষ্ট করা সম্পদ। কর খাইয়া শুল্ক খাইয়া আপনারা প্রতিদিন আপনারা হাজার হাজার টন মাল আপনারা কি করে শিপমেন্ট নিতেছেন। বাট আমরা যখন গরিব মানুষ এই জিনিসগুলা চালাইয়া নিয়ে কিনে যখন আমরা রাস্তায় বের হই তখন আমাদের অবৈধ বলা হয়। যাপিত জীবনের ব্যস্ততায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ না করার দাবি জানিয়েছেন চালকরা। এটা নিষিদ্ধর একটা টাইম এবং সময় দিতে হবে। এই 3 দিন 5 দিন 1 সপ্তাহ নিম্নতম আলো 15 দিন সময় দিতে হবে। দিলে গরিবরা বিকল্প পথ বেছে নিবে। গাড়িগুলো নিয়ে বাজেয়াপ্ত করে দেয়, এখন আর গাড়ি দিবে না। গাড়িটা কিনছি আমার সমিতিতে টাকা লইয়া। এদিকে অটোরিকশার কারণে সড়কে বিশৃঙ্খলা বেড়েছে জানালেন প্যাডেল চালিত রিকশা চালকরা। বন্ধ করলে সবার সুবিধা, কারেন্টের সুবিধা, মানুষের চলাফেরার সুবিধা, গাড়ি ঘোড়ার সুবিধা। একটা জিনিস দেয়, এটা ট্যাকেল দেওয়া হয়। এই একটা জিনিস থেকে 19 থেকে 20 হলে মনে হয় দুর্ঘটনা। ওটা তো দুর্ঘটনা, রানিং এর মধ্যে মনে যাইতেছে, হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেল। মানুষ বাংলো, প্যাসেঞ্জারের বাংলো, মানে ড্রাইভারের গতি হলো। আগে যাওয়ার রাস্তা নয়, তারপর আগে যাবো, মানে যা করে অটোরিকশাওয়ালারা মানে সহ্য হওয়ার মতন না। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছেন অন্যান্য বাহনের চালকরাও। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। শেখ মুজিব নয়, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। রাজধানীর আফতাবনগরে পিজিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এ তথ্য জানান তিনি। এ সময় আজাদ অভিযোগ করেন, পতিত আওয়ামী সরকার স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জিয়াউর রহমানের স্ত্রী সন্তান সহ পুরো পরিবারকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করেছে।
বকেয়া বেতনের দাবিতে বুধবারও বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এদিন সকাল থেকেই গাজীপুরের কাশিমপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ভোগান্তিতে পড়েন এ রুটে চলাচলকারী হাজারো মানুষ। ঠিকমতো বেতন না পাওয়ায় মানবেতর দিন কাটছে গার্মেন্টসের প্রায় 40,000 শ্রমিকের। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় বুধবার ব্লকেট কর্মসূচি পালন করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সকাল 6:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দেন এবং পরে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা 8 দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন। যে হত্যাকাণ্ডটা আমাদের বোনের সাথে ঘটানো হয়েছে, এটা কোনো রিক্সা চালকের শুধু হত্যাকাণ্ড, রিক্সা চালক জড়িত না, এটা পুরো অবকাঠামোগত সিস্টেমটার সাথে জড়িত। প্রশাসনকে আমরা 53তম আবর্তনের শিক্ষার্থীরা 8টি দফা জানিয়েছি। এই 8টা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা 53তম আবর্তনের শিক্ষার্থীরা সকল ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক সকল কার্যক্রম আমরা বর্জন করেছি। কক্সবাজার পৌরসভার বর্জ্য থেকে রামু সিভিএম কম্পোস্ট প্ল্যান্টে প্রতিদিন তৈরি করা হচ্ছে 10 টন জৈব সার। এজন্য দৈনিক 80 টন বর্জ্য ডাম্পিং করার কথা থাকলেও করা হচ্ছে মাত্র 24 টন। পৌর কর্তৃপক্ষ অবশিষ্ট বর্জ্য বাঁকখালী নদীর চরে ডাম্পিং করায় পরিবেশ দূষণের সম্মুখীন হচ্ছে শহরবাসী। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কক্সবাজার শহরে প্রায় 3 লাখ মানুষের বসবাস, যেখানে প্রতিদিন অন্তত 80 টন বর্জ্য জমা হয়, যার মধ্যে 24 টন ফেলা হয় রামুর সিবিএম কম্পোস্ট প্লান্টে। অবশিষ্ট বর্জ্য শহরের বাঁকখালী নদীর চরে ডাম্পিং করে পৌর কর্তৃপক্ষ, যার ফলে হুমকির মুখে পড়েছে পর্যটন শহরটির পরিবেশ। এতে নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটনে। শহরের বর্জ্য থেকে মাসে প্রায় 15 টন জৈব সার উৎপাদন করা হয়। উৎপাদিত সার স্বল্প মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করা হলে কৃষি উৎপাদন বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। পরেটা আলাদা করে আর যেগুলো সবজি আছে ওগুলো আলাদা করে হওয়ার সময় দুটো গাই 45 দিন পরে বাইর করে এগুলো বাজ যায় মনে হয় যে চালানো চাইলে আবার আমরা সার তৈরি করে ওই রামু কৃষি অফিসারদেরকে দিয়ে দিই। উৎপাদিত জৈব সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রির কথা জানান দায়িত্বরত ঠিকাদার। 24 টন আন্দাজ লাগে আমার একটা গাড়ি দেয়, ওই বর্জ্যটা নিয়ে আমি সারটা রেডি করি। প্রতি মাসে 14-15 টন সার বেশি। সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়তে নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার আহ্বান জানালেন নাগরিক ফোরামের এই নেতা। তারা খোলা জায়গায় না রেখে তাদের নির্দিষ্ট রিসাইক্লিং সেন্টার সেন্দাতে নিয়ে যাবে এবং সেখান থেকে এটাকে জৈব সারে রূপান্তরিত করবে। সব বর্জ্য কারখানায় রিসাইক্লিং করে জৈব সার উৎপাদনের মাধ্যমে শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। বর্জ্যগুলো আছে সেগুলোকে যদি আমরা রিসাইকেল করে আমরা যদি কিংবা প্রসেস করে থেকে সারে উৎপাদন করা কিংবা এটা যদি অল্টারনেটিভ অন্যান্য ইউজে পরিণত করা যায় তাহলে আমরা এখান থেকে কয়েক ধরনের সুবিধা পাবো। পরিবেশ দূষণ রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে বাঁকখালীর চরে বর্জ্য অপসারণ বন্ধের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চাঁদপুরের 8 উপজেলার কৃষকরা আধুনিক ভাসমান বেড পদ্ধতিতে বিষমুক্ত চারা উৎপাদন করছেন। বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। তবে বৃষ্টিতে জলাবদ্ধতায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হলেও পেয়েছেন সরকারিভাবে আর্থিক সহযোগিতা। সবজি চাষে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুরের কৃষকরা ভাসমান বেডে বিষমুক্ত চারা উৎপাদন করে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি জেলাবাসীর চাহিদা পূরণেও ভূমিকা রাখছে। বাড়তি লাভের আশায় শীতকালীন সবজির চারা উৎপাদনে নিরলস পরিশ্রম করে চলছে তারা। জেলায় এবছর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে অনেক ক্ষতিগ্রস্ত কৃষকই পেয়েছেন প্রণোদনা। চাঁদপুরে বর্তমানে অন্তত 90,000 কৃষক আগাম সবজির চারা উৎপাদনে মাঠে ব্যস্ত সময় পার করছে। বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, করলা, লাউ, টমেটো সহ নানা জাতের সবজির চারা উৎপাদন করছেন তারা। প্রথম দিনের বৃষ্টি তো মার খেয়ে গেছি, এবার আমরা ভাই অনেক টাকা মার এইসব আমার জমি আছে 5 ঘন্টার উপরে, এই দাঁড়া লাগাইছি সবই শেষ। সারা বাড়া করলাম, এখন একটু বড় হয়েছে, আশা করি লাভবান হইব। টন নিয়ে অনেক কিছু
সামনে করতে আসি, আগ্রাসন হইতে আসি, কৃষি অফিস সাথে আইয়া তো সাহায্য করে কয়। কৃষকদের নিয়মিত সব রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের জন্য আমরা নিয়মিত পরামর্শ কার্যক্রম, পাশাপাশি প্রদর্শনী এবং সরকারের পক্ষ থেকে যে প্রণোদনা এসছে তাদেরকে আমরা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়াও কৃষক যেন ভালো সবজির উৎপাদন পায়, এই জন্য নিয়মিত আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চাঁদপুরে এবছর সবজি চাষের লক্ষ্যমাত্রা ৫,৫০০ হেক্টর, এর মধ্যে অর্জন হয়েছে ১৩৫০ হেক্টর। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধের সহস্রতম দিনে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলার পর পাল্টে যেতে শুরু করেছে দৃশ্যপট। প্রথমত রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র সাময়িক সহায়তা কমিয়ে দিলে যুদ্ধে হেরে যাবে কিয়েভ। ইউক্রেন যুদ্ধের সবশেষ অবস্থা জানাচ্ছেন কাজী শাহরিন। মঙ্গলবার পার হয়েছে ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন। এদিন আচমকা নতুন দিকে মোড় নেয় যুদ্ধ পরিস্থিতি। বাইডেনের ঘোষণা মেনে এদিন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও বেজায় চটে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ফরমানে তিনি ইউক্রেনে পরমাণু হামলার নির্দেশ দেন। এরপর আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে তারা। কর্মীদের নিরাপদ আশ্রয় থাকতে বলার পাশাপাশি বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করা মাত্রই মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। এর মধ্যে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার হটলাইন সংযোগ বন্ধ করে দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানান। ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট চলাকালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতাদের মধ্যে সরাসরি কথা বলার জন্য হটলাইনটি চালু করা হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মনেও ভর করেছে নতুন আতঙ্ক। তার ধারণা, হোয়াইট হাউসে প্রবেশের পর কিয়েভকে অস্ত্র সহায়তা কমিয়ে বা সীমিত করে দিতে পারে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি তাই হয় তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হেরে যাওয়া হবে সময়ের ব্যাপার। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জেলেনস্কি। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এ দেশটিতে প্রায় ১২,০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত ও আরও ১১০ জন আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে প্রাণহানি পৌঁছেছে ৪৩,৯৭২-এ। আহত সংখ্যা উন্নীত হয়েছে ১,০৪,০০৮ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করছে স্থানীয়রা। এদিকে গত ২ মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অংশীজনের মতামতের ভিত্তিতেই আইসিটি আইনের খসড়া, বললেন আসিফ নজরুল। বাদ পড়েছে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান। স্বাধীনতার ৫৩ বছরেও বিচার বিভাগ পৃথক না হয় আইনজ্ঞদের ক্ষোভ। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ। আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত জনগণের, বললেন ফখরুল। ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক থাকার আহ্বান খসরুর। এবং সায়েন্স ল্যাবে ২ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩৬। বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে ভর্তি। পুলিশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।